আজকে আমাদের যে টপিক্সটা সেই টপিক্সটা হলো ভারতবর্ষের সংবিধানের যে অভিন্ন দেওয়ানি বিধি আছে, ইংরেজিতে যাকে বলা হয় ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি। এই যে আইনটা মানে দেশের বা রাজ্যের সবার জন্য, দেশের আর কি সকলের জন্য আইনের চোখে সবাই সমান, কোনো ধর্ম জাতি বর্ণ ভেদ নেই। এই যে একটা নির্দেশনা দেওয়া আছে আমাদের সংবিধানে, তোমার আর্টিকেল 44-এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে দেওয়া আছে, যেখানে একটা কল্যাণকারী দেশ হিসাবে একটা কল্যাণ হবে দেশের, সেখানটায় এই ধারণাটা দেওয়া আছে যে সবার মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে একই রকমের আইন কার্যকর হবে বা চলবে, সবাই আমরা একই সুতো একই ফুলের মালা হয়ে চলব। কিন্তু সেটা ভারতবর্ষ এতদিন স্বাধীন হলেও সব জায়গায় এই নিয়ম চালু করা সম্ভব হয়নি। নানা সম্প্রদায়ের শ্রেণী বিভাজন থাকার জন্য, আমাদের দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকার জন্য একই সূত্রে সবাইকে গাঁথা যায়নি, ধর্মের দিক থেকে হোক সাংস্কৃতিক দিক থেকে হোক। কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোড যদি চালু হয় পশ্চিমবঙ্গে, যেটা এই আগামী সোমবারই পশ্চিমবঙ্গের বিধানসভায় এই ইউনিফর্ম সিভিল কোড চালু হওয়ার পশ্চিমবঙ্গের বিল উত্থাপিত হতে পারে সম্ভবত। এর আগে আসাম, গুজরাট, উত্তরাখণ্ড এইসব রাজ্যে কিন্তু ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়ে গেছে। সেটা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে আসলেই এই ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গে চালু করবে। তো এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডটা ভিতরে কী আছে, এর ক্রাইটেরিয়াগুলো একটু দেখব আমরা। এখানে দেখা যাচ্ছে এই যে অভিন্ন দেওয়ানি বিধির যে ধারণাটা, সেটা আর্টিকেল 44-এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা আছে, যেটা কখনোই কোর্টে কার্যকরী নয়। এই যে সব নিয়মগুলো ওখানে আছে তার বিরুদ্ধে কোর্টে কোনো মামলা হয় না। তো সেখানেই এই অভিন্ন দেওয়ানি বিধিটা কিন্তু আছে কল্যাণকামী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য। তো আমরা ওইখানটাই এই ধারণাটা বা কনসেপ্টটা আমরা পাই সংবিধানের মধ্য থেকেই। এই মানে লক্ষ্য কি, যে আইনটা, এই আইনটা চালু হলে এর লক্ষ্য কি? লক্ষ্যটা থাকবে হলো কি, আমরা সবাই যত ধর্ম আছে আমাদের দেশে, যত সম্প্রদায়ে বিভক্ত আছে, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, তারপরে আদিবাসী, কোল, ভিল, সাঁওতাল, বাগদি, খোন্দ, এরকম প্রচুর প্রায় 700-800 সম্প্রদায়ের লোক ভারতবর্ষে বাস করে। তারা সবাই একই আইনের আওতায় চলবে। সেই আইনগুলো কি কি একটু দেখে নেব। তো আমাদের এই যে অভিন্ন দেওয়ানি বিধি, এর হিস্টোরিক্যাল ডকুমেন্টস কি আছে? হিস্টোরিক্যাল ডকুমেন্টস মানে কখন থেকে ভারতবর্ষে এই অভিন্ন দেওয়ানি বিধি লাগু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দেখা যায় যে তোমার ইংরেজ আমলে একটা বিল ছিল লেক্স লকি। এই আইন অনুযায়ী তখন ব্রিটিশ শাসনের সময় দেশে বর্ণ মানে সম্প্রদায় ভিত্তিক খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম এই ধর্ম অনুযায়ী তাদের আইন আলাদা 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 ছিল। কিন্তু স্বাধীন ভারতের সবার জন্য একই নিয়ম চালু থাকবে, কারণ আমাদের দেশ ধর্মনিরপেক্ষ এবং উই আর ইকুয়াল, আমরা সবাই সমান, আমাদের সবার সামাজিক মর্যাদা এক। এই কারণে সবাইকে একই নিয়মে চলতে হবে। এই নিয়মটাই কিন্তু ওই যে ইংরেজ ব্রিটিশ জামানার যে রুলস, সেই রুলসের পরিপ্রেক্ষিতে আমাদের উন্নত চিন্তাভাবনার স্বদেশপ্রেমী লোকেদের কিন্তু ভাবনা ছিল যে দেশে একটা অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। তাহলে বিজেপি সরকার যে সকল রাজ্যগুলোতেই এসছে সেই সকল রাজ্যগুলোতেই কিন্তু এই বিলটি পাশ করা হচ্ছে এবং সেই রাজ্যে লাগু করা হচ্ছে। তার ভিতরে উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে, গুজরাটে চালু হয়ে গেছে, অসমে, আর পশ্চিমবঙ্গে এই সোমবার, সামনে যে সোমবার, এই সোমবার বিধানসভা এই বিলটা পাশ হওয়ার জন্য বা প্রস্তাবটা উত্থাপন করা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই বিলের প্রকৃত উদ্দেশ্য কি? এই অভিন্ন যে বিধি, এই বিধের লক্ষ্য কি? দেখো, বহুবিবাহ ও বাল্য বিবাহ রোধ। তো আমাদের ভারতবর্ষে ধর্ম অনুযায়ী, কোনো ধর্মে বহুবিবাহ আছে, নিয়ম আছে, ধর্ম অনুযায়ী নিয়ম আছে। কোনো ধর্মে নানা রকম বিয়ের পদ্ধতি অবলম্বন করা আছে। কিন্তু যদি যে যার পদ্ধতি অবলম্বন করে বিয়েটি করে, তো সমাজের মধ্যে ডাইভার্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে বহু বিবাহ কিংবা বাল্য বিবাহ, যেগুলো যে সকল সংস্কৃতি যে সকল সম্প্রদায়ের মধ্যেই থাকুক না কেন, সবার কিন্তু
তার থেকে বেরিয়ে আসতে হবে। এবং সরকার যে নিয়ম লাগু করে রাখবে বিবাহের ক্ষেত্রে, চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে, তো সবার কিন্তু সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। তার বাইরে গেলে তাকে কিন্তু আসামি হিসেবে গণ্য করা হবে। এটাই হলো এই বহুবিবাহ এবং বাল্যবিবাহ রোধ করার জন্য এই অভিন্ন দেওয়ানি বিধি কিন্তু একটা কার্যকরী রূপ। না হলে নানা সংস্কৃতির লোক তাদের ধর্ম অনুযায়ী, তাদের সংস্কৃতি কালচার অনুযায়ী সমাজে নানাভাবে বিয়ে এবং বাল্যবিবাহ করে থাকে, সাধারণত এখনও আছে। তো এটা চালু হলে সেইগুলো বন্ধ হবে। আরও কি আছে? লিভ ইন সম্পর্ক। লিভ ইন সম্পর্ক, বিয়ে না করে একসঙ্গে স্বামী স্ত্রীর মতো থাকা যে সম্পর্কগুলো আছে, সেই সকল সম্পর্কের ভিতর তোমার অফিসিয়ালি নোটিশ করতে হবে যে আমরা দুইজন বা আমরা কাপল হিসাবে থাকি, সেইগুলোকে সরকারকে জানাতে হবে। নিজের ইচ্ছা মতো তুমি চলতে পারবে না বা লিভ ইন টুগেদার সম্পর্ক রাখা যাবে না। এইগুলো সরকারের আওতায় থাকবে, সরকার জানবে তুমি কি করছো না কি করছো। আরও কি আছে? সম্পত্তিতে সম অধিকার। সম্পত্তিতে সম অধিকার বলতে কি বোঝানো হয়? পিতার মৃত্যুর পর তার পুত্র, তার কন্যার ভিতরে যে সে পিতার যে উত্তরাধিকারে যে তারা যে সম্পত্তি পাবে, সেই সম্পত্তিতে পুত্র যেরকমভাবে পাবে, যেটুকু অধিকার পাবে, মেয়েটাও সেই একই অধিকার পাবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সম্পদ, সেই সম্পদে ছেলে এবং মেয়ে উভয়েরই দাবি সমানভাবে থাকবে। কিন্তু দেখা যায় যে ভারতবর্ষের নানা সম্প্রদায়ের ভিতরে, নানা ধর্মের ভিতরে এই সম্পত্তি নানাভাবে বন্টন হয়ে থাকে। সাধারণত সেখানে মেয়েরা অবহেলিত হয় সব দিন, কিন্তু এই অভিন্ন দেওয়ানি নীতিতে কিন্তু ছেলে মেয়ের সমান অধিকার থাকবে, যাতে মেয়েরা সমাজে ছেলেদের মতোই সমান গুরুত্বের অধিকারিণী তারা হবে। এই যদি ইউনিফর্ম সিভিল কোডটা চালু হয় পশ্চিমবঙ্গে। আরেকটা কি আছে? দত্তক গ্রহণ। দত্তক গ্রহণ কাকে বলা হয়? কোনো স্বামী স্ত্রীর যদি পুত্র মানে সন্তান লাভ না হয়, তো তারা কোনো বাচ্চাকে দত্তক মানে পুত্র হিসাবে বা কন্যা হিসাবে নিতে পারে সরকারি স্বীকৃতিতে। সেটা নিতে হবে কি, এখন যদি নিতে হয় তোমার সরকারি স্বীকৃতির মাধ্যমে, সরকারি যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী নিতে হবে। ধর্মের পরে ভিত্তি করে কোন ধর্মের কোন রুলস আছে সেই ধর্ম অনুযায়ী কিন্তু এই দত্তক গ্রহণ করা আর যাবে না যদি এই নিয়ম চালু হয়। তা সাধারণত এই অভিন্ন দেওয়ানি বিধিতে এই যে সকল পয়েন্টসগুলো আছে তোমার, বহুবিবাহ বাল্যবিবাহ রোধ, লিভ ইন টুগেদার সম্পর্ক, সম্পত্তিতে সম অধিকার ছেলেমেয়ের, দত্তক গ্রহণ, এই কটার পরেই কিন্তু বিশেষ জোর দেওয়া হয়। এই অভিন্ন দেওয়ানি বিধি যদি তোমার লাগু হয় রাজ্যে, তাহলে কতটা উন্নত হতে পারে, মানে আমাদের এইটার চালু হওয়ার পরে কি গ্রো করবে সমাজে, উন্নতি কি সেটা একটু দেখব। আর এটা চালু হলে কি কি ক্ষতি হতে পারে সেটাও একটু দেখব। তো প্রথম উন্নতি, দেখো নারী ক্ষমতায়ন। তো ভারতবর্ষে নারীদের ইতিহাস পড়লে তো দেখাই যায় যে নারীরা চিরদিনই অবহেলিত এবং তারা সাধারণত স্টেজের সামনে থেকে অনেক পিছনে বসা, মানে সমাজের বলা চলে। তো এই অভিন্ন দেওয়ানি বিধি যদি লাগু করা হয়, তো নারীরা ছেলেদের সমমর্যাদার অধিকারী হবে সব দিক থেকে, এবং তারাও কিন্তু সমাজ দেশের জন্য এগিয়ে আসতে পারবে, যেটা দেশের সামগ্রিক কল্যাণের জন্য একদম উপযুক্ত। কারণ নারীদের ক্ষমতায়ন দেওয়া দরকার। সেখানে দেখলে দেখা যায় নেপোলিয়নের একটা গ্রেট উক্তি আছে, আমাকে একটা সুন্দর নারী মানে শিক্ষিত নারী দাও, আমি তোমাদের একটা সুন্দর দেশ উপহার দেবো। এটা নেপোলিয়নের উদ্ধৃতি। তো নারীরা সমাজের যদি সামনের শ্রেণীতে না আসতে পারে, কখনো পরিবার গ্রো করতে পারে না। কারণ নারীদের কাছেই কিন্তু বাল্যকালের শিক্ষাটা নারীদের কাছ থেকেই পায় ছেলে মেয়েরা। তো সেখানে নারীরা যদি পিছিয়ে থাকে, সমাজও পিছিয়ে থাকবে। দ্বিতীয় কি আছে? প্রকৃত ধর্মনিরপেক্ষতা। তো আমাদের দেশ ধর্মনিরপেক্ষ বটে সংবিধান অনুযায়ী, কিন্তু তবুও সমাজে সংখ্যালঘু সংখ্যাগুরু হিসাবে সমাজে কিন্তু এখনও একটা ভেদ বা প্রাচীর আছে। যারাই সংখ্যাগুরু তারাই সংখ্যালঘুদের নিচু চোখে দেখে, বা তাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে থাকে উঁচু নিচু সম্পর্কের। এবং জাতি উপজাতিদের মধ্যে নানা রকমের ভাগ অদৃশ্য দেওয়াল কিন্তু তোলা আছে। এই অদৃশ্য দেওয়ালগুলো কিন্তু উঠে যাবে সমগ্র জাতির মধ্য থেকে। তারা একটাই মনে করে চলবে, নিজেদের একই মনে করে চলবে, যদি কিনা এই অভিন্ন দেওয়ানি বিধি লাভ হয়।
তখনই আসবে প্রকৃত ধর্মনিরপেক্ষতা। না হলে এখনও ধর্মনিরপেক্ষতা থাকলেও সাংবিধানিকভাবে কিন্তু তার পার্শিয়ালিটি করা হয় ধর্মের ক্ষেত্রে। ধর্ম ধর্ম কমিউনিটির জনসংখ্যা দেখে কিন্তু নানা রকমের পদক্ষেপ নেওয়া হয় বা বিচার করা হয়। এর ফলে কি হবে? জাতীয় সংহতি। সবাই যখন একই নিয়মে চলবে, একই ভাবনা ভাববে, তখন সারা দেশের মধ্যে, টোটাল ভারতবাসীদের মধ্যে কিন্তু একটা জাতীয়তাবোধ গড়ে উঠবে। না হলে একই রকমের দেওয়ানি না চললে নানা সম্প্রদায়, নানা কালচার, নানা সংস্কৃতির কারণে তারা নিজেদের কিন্তু আলাদা 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 মনে করে। যখন এইগুলো সব উঠে যে সবার একই রুলসে চলতে হবে, তখন কিন্তু সবাই প্রাচীন ধ্যান ধারণাগুলোকে আস্তে আস্তে ভুলতে ভুলতে কিন্তু একটা সূত্রে একই রকমভাবে, একই রকম মনে করে দেশকে সামনের দিকে নেবে। তখন ওই অদৃশ্য দেওয়াল টেওয়ালগুলো কিন্তু আর সমাজে সম্প্রদায় ভিত্তিক, জাতি ভিত্তিক এইগুলো থাকবে না। সেখানে একটু বলে রাখা দরকার, যেমন চীন দেশে নানা রকমের ভাষা ছিল, নানা জেলায় উপজেলায় নানা এলাকা বেসিস, কিন্তু সেইগুলোকে পুরো হাটিয়ে সরকার জোর করে একটা ভাষাইকে, চাইনিজ যে ল্যাঙ্গুয়েজটা, তাকেই সবাইকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে চীন উন্নত। মানে মোটামুটি ধর্ম অনুযায়ী যদি সেই কালচার বা সেইটুকু জায়গার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখি, তো দেশের মধ্যেই ছোট 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 কূপ, গর্ত তৈরি হবে। একের সাথে অপরের মধ্যে ডিটাচমেন্ট গড়ে উঠবে, কখনো টাচমেন্ট হবে না। এই কারণে অভিন্ন দেওয়ানিবিধি যদি চালু হয়, তো আস্তে আস্তে মানুষ একই সূত্রে সবাই নিজেকে একই মনে করে পরস্পরের কাছে এসে জাতীয় সংহতিকে রক্ষা করে দেশকে আরও গ্রোয়ের দিকে নিয়ে যেতে পারবে। এবার বিপক্ষের যুক্তি হিসাবে কি দেখা যায়? প্রথমে সাংস্কৃতিক বৈচিত্র্য। তো আমাদের দেশ হলো মহামানবের মিলন ক্ষেত্র। আমাদের দেশে সব ধর্মের, সব জাতির লোকের প্রায় বসবাস বলা যেতে পারে। প্রতিটা জাতির ভিতরে এক একটা আলাদা কালচার আছে, কিন্তু কালচারের পরে আঘাত বলা যায় না, এর প্রভাব আসবে। যদি অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়, তো এই কালচারের পরে কিন্তু প্রভাব আসবে। যে যে কালচারে আছো, সেই কালচারে যে নিয়ম লাগু আছে, তার থেকে যদি সরে এসে অভিন্ন দেওয়ানি নীতির মাধ্যমে একটা সমান্তরালে চলতে হয়, সেই কালচারটা যদি কোনো ধর্মের কোনো কালচার যদি সেই আইনের বাইরে থাকে, তখন কিন্তু তাদের সেই সংস্কৃতি বা সেই কালচারটা আস্তে আস্তে কিন্তু আইনের চাপে মুছে যাবে। এই একটা প্রবলেম তৈরি হতে পারে। এবার কি সংখ্যালঘু সম্প্রদায়ের আশঙ্কা? সংখ্যালঘু সম্প্রদায়ের আশঙ্কাটা কি? যারা সংখ্যাগুরু ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে, তাদের কালচার বা তাদের মনের ইচ্ছা, সেটা এই আইনের মাধ্যমে সংখ্যালঘুদের পরেও চাপিয়ে দেওয়া হতে পারে, যার ফলে তাদের সংস্কৃতি, তাদের ধর্মীয় অনুভূতি কিন্তু ক্ষুণ্ণ হতে পারে। এই একটা আশঙ্কা করা হচ্ছে। আর একটা শেষে কি দেখা যায়? প্রথাগত আইন ও ট্রাইবাল মানে আদিবাসীদের অধিকার। প্রথাগত আইন কি জিনিস? আমাদের দেশে ইতিহাসের পাতা খুলে দেখা যাবে সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ এইগুলো হয়েছে, এবং আমাদের দেশে অসংখ্য উপজাতি আদিবাসী গোষ্ঠী কিন্তু দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই সকল আদিবাসী গোষ্ঠীর ভিতরে কিন্তু আলাদা আলাদা কালচার আছে এখনও। সেই যে তাদের যে নিজস্ব যে কালচার, সেই কালচারের পরেও কিন্তু প্রভাব পড়বে যদি তোমার এই অভিন্ন দেওয়ানি বিধিটা লাগু করা হয়। সবাই যখন আমরা একই সমান ছাতার তলায় চলে আসবো, একই আইনের আওতায় চলে আসব, তখন তাদেরও আসতে হবে, আদিবাসী সম্প্রদায়েরও। কিন্তু তাদের যে একটা পার্সোনাল কালচার, তাদের নিজস্ব কালচার তাদের মধ্যে আছে, যারা হাজার হাজার বছর ধরে সেগুলোকে নিয়ে এগাচ্ছে তাদের বংশ পরম্পরায়, তারপরে কিন্তু প্রভাব পড়তে পারে এই অভিন্ন দেওয়ানি বিধিতে। যেখানে আসামে এই ইউনিফর্ম সিভিল কোড চালু হলে আসামে কিন্তু কিছু জনজাতিকে কিন্তু এই আইনের বাইরে রাখা হয়েছে। তাদেরও যদি এই আইনের ভিতরে নিয়ে আসা হতো, তাহলে তাদের সংস্কৃতি বা কালচারটা থাকতো না বা টিকতো না। এই কারণেই রাখা হয়েছে, কারণ একটা হেরিটেজ জিনিস কালচারটা, যেটা হাজার হাজার বছর ধরে চলে এসছে, হট করে তাকে চেঞ্জ করা সম্ভবও না। এই কারণে কিন্তু অনেক ভেবেচিন্তে কিছু কিছু আদিবাসী গোষ্ঠীকে তাদের সংস্কৃতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তারা এই আইনের বাইরে আছে। তো পশ্চিমবঙ্গেও এই আইনটা লাগু হওয়ার সম্ভাবনা প্রবল, এবং তখন কিন্তু আমাদেরও সবাইকে ওই একই নিয়ম অনুযায়ী সবারই এই সব কাজগুলো করতে হবে। বহুবিবাহ, বাল্যবিবাহ রোধ, লিভ ইন সম্পর্ক, সম্পত্তিতে ছেলে মেয়েদের সমান অধিকার, এই সবার কিন্তু একই নিয়ম অনুযায়ী মেনে চলতে হবে। খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম যে হোক না কেন, তাদের যে শাস্ত্র অনুযায়ী যে বিধান, এই সকল পর্যায়ে সেই সকল পর্যায়গুলো কিন্তু
থাকবে না, একটা রাষ্ট্রীয় যে নিয়ম সেই নিয়মের মধ্য দিয়ে আমাদের চলতে হবে। এটাই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে কোটেড করা আছে সংবিধানের আর্টিকেল 44-এ, যেটা জনকল্যাণমুখী, সেটাই কিন্তু পশ্চিমবঙ্গে এতদিন পর লাগু হওয়ার, মানে বিধানসভায় তো এই সামনের সোমবার উঠতে চলেছে, হয়তো বিজেপি সরকার আছে, এটা লাগু হবেই, এইরকমই মনে করা যেতে পারে। থ্যাংক ইউ এত সময়।